ওকে, ওয়েলকাম। আমরা আগের ক্লাসে দেখো হাইব্রিডাইজেশন পার্টের অনেকটা কভার করে চলে এসেছি। তাদের হাইব্রিডাইজেশন কমপ্লিট করার পর সেখানে আমরা জিওমেট্রি, সেখান থেকে শেপ কিভাবে ডিটারমাইন করে সেগুলোও শিখেছি। আজকের ক্লাসে সেটা আরেকটা অংশ আমরা শিখবো এবং তারপরে নতুন একটা টপিকের দিকে যাব, যেটা কেমিক্যাল বন্ডিং এর মধ্যেই রয়েছে। দেখো, এইটা ছিল আমাদের লাস্ট টপিক, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এই টপিকটা সম্পর্কে। এইটার থেকেই আমরা স্টার্ট করছি। এখানে XeF5 মাইনাস আমাদের লাস্ট করানো হয়েছিল, এরপর থেকে আমরা স্টার্ট করছি। দেখো, 3 নাম্বার এক্সাম্পল হয়ে গেছিল, চলো 4 নাম্বারের দিকে চলে আসি। এবার 4 নাম্বারে যে এক্সাম্পলটা আমরা নেব, ClF3, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো, ClF3 এর ক্ষেত্রে আমরা কি করে স্ট্রাকচার অর্থাৎ জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, এই সমস্ত জিনিসগুলোর কথা বলবো। আচ্ছা, ClF3 সঙ্গেই আরো 2-3টে আমরা নিয়ে নিচ্ছি। আমি এখানে মার্ক করে দিই, তাহলে সুবিধে হবে। 3টে করে করবো এক পেজে, তাহলেই হয়ে যাবে। ClF3 সঙ্গে আমরা এর আগে করেছিলাম I3 পজিটিভ, আর আরেকটা করব আমরা এখানে I3 নেগেটিভ। মোটামুটি ভাবে এই কটা করলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে থাকবে তোমরা। এটার ক্ষেত্রে H বের করব, হাফ ইন্টু ক্লোরিন। ক্লোরিনের ভ্যালেন্স শেলে টোটাল থাকে আমাদের 7টা ইলেকট্রন, প্লাস 3, দ্যাট মিনস 5। 5 মানে হচ্ছে আমাদের sp3d। চলো, I3 প্লাস, এটাকে আমরা বলেছিলাম লিখতে পারি আমরা I প্লাস ডট I2। তাহলে এখানে H যদি আমরা বের করি, এর আগেও করেছি, আবারও করছি। আয়োডিন হচ্ছে 7 প্লাস 2 মাইনাস 1 4, দ্যাট মিনস sp3। এইটাকে আমরা I3 মাইনাসকে লিখতে পারি I মাইনাস ডট I2। তাহলে এখানে H হবে হাইব্রিড নাম্বার হাফ ইন্টু 7 প্লাস 2 প্লাস 1 5, দ্যাট মিনস দিস উইল বি অলসো sp3d। চলো, এবার প্রত্যেক কটার জিওমেট্রি সম্পর্কে দেখা যাক। যেহেতু sp3d বা স্টেরিক নাম্বার 5, সুতরাং জিওমেট্রি উইল বি ট্রাইগোনাল বাই পিরামিডাল। অর্থাৎ যদি জিওমেট্রি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে কিরকম হবে দেখো, Cl এরকম হওয়ার কথা। বেসিক আমাদের কিন্তু কথা যেটা বলে সেটা হচ্ছে এরকম হওয়ার কথা। এবার আমি যেহেতু টিবিপি জিওমেট্রি, সুতরাং বেন্ট রুল কাজে লাগাতে পারবো। বেন্ট রুল কাজে লাগালে আমাদের বলে বেন্ট রুল যে লোন পেয়ার উইল অকুপাই দ্য ইকুয়েটোরিয়াল পজিশন অ্যান্ড মোর ইলেকট্রনিক অ্যাটম উইল অকুপাই দ্য অ্যাক্সিয়াল পজিশন। তা দেখো, ClF3, এখানে ক্লোরিনের ক্ষেত্রে F3 রয়েছে, তাহলে দুটো ফ্লুরিনকে আমরা কি করব, ফার্স্টে অ্যাক্সিয়ালে দেবো, একটাকে ইকুয়েটোরিয়ালে দেবো, তাহলে বাকি দুটো জায়গা অকুপাই করবে কে, লোন পেয়ার। সো ইট উইল বি আওয়ার টিবিপি জিওমেট্রি। কিন্তু যখনই আমরা শেপে আসবো, আমি বলেছি শেপের ক্ষেত্রে আমরা লোন পেয়ারকে কাউন্ট করি না, তখন স্ট্রাকচারটা এইরকম হয়ে যাবে। এইটাকে আমরা বলছি টি শেপ স্ট্রাকচার। টি শেপ স্ট্রাকচার অর্থাৎ ClF3 যদি শেপ জিজ্ঞাসা করে, দ্যাট উইল বি টি শেপ। আর যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে ClF3 জিওমেট্রি কি হবে, তো দ্যাট উইল বি টিবিপি জিওমেট্রি। চলো, এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেক কটা ইম্পর্টেন্ট, আইএমপি লিখে দেওয়া থাকলো। ঠিক আছে, এখানে যা যা এক্সাম্পল করানো হলো, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন সেম জিনিসও তোমরা পরীক্ষাতে দেখতে পারো। দেখো, এখানে 4 করা আছে sp3। sp3 মিন্স আমাদের এখানে জিওমেট্রি যেটা হওয়ার কথা, দ্যাট উইল বি টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখো, তাহলে আমরা কি করে আঁকতে পারি। আচ্ছা, অন্য কালি দিয়ে আঁকি, এটাকে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। চলো, দেখো আয়োডিন, ঠিক আছে, এই এই তো আমাদের টেট্রাহেড্রাল জিওমেট্রি, এর বেশি তো কিছু নয়। আয়োডিন, এখানে দুখানা আয়োডিন রয়েছে দেখো এর সঙ্গে, দুটো আয়োডিনকে বসিয়ে দিলাম, যে কোনো দুটো পজিশন অকুপাই করা সেম হবে। তাহলে বাকি পজিশন কি পড়ে রয়েছে, আয়োডিনে জানি আমরা লাস্টে কটা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে, প্লাস হয়ে গেছে মানে 6টা থেকে 4টে, দুটো সে বন্ডে পার্টিসিপেট করেছে, তারপরে আরো 4টে পড়ে আছে, তাহলে দুজোড়া কি পড়ে থাকবে, লোন পেয়ার পড়ে থাকবে। সো দিস উইল বি আওয়ার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ওকে, এবার এখান থেকে আমরা এর আগেই শিখেছি যে শেপের ক্ষেত্রে কখনো আমরা লোন পেয়ারকে ইনভলভ করি না। হাইলি ইম্পর্টেন্ট, লোন পেয়ার শেপে ইনভলভ হবে না। তাহলে স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে দেখো, এখানে আয়োডিন যেমন ছিল সেভাবে রাখো, এই আয়োডিন
পজিটিভ। দেখো অনেকটা অ্যাঙ্গুলার শেপ হয়ে গেল, তো এটাকে আমরা বলতে পারি বেন্ট অথবা ভি শেপ অথবা অ্যাঙ্গুলার শেপ। খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট চলে এসো I3 মাইনাস। দেখো I3 মাইনাসের ক্ষেত্রে জিওমেট্রি কি হতে পারে, যেহেতু sp3d সুতরাং এটা হবে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল, সেম এইটার মতো হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। দেখো টিপিপি জিওমেট্রি আমাদের কেমন হয়, এই এখানে আয়োডিন থাকলো, ওভারঅল চার্জের ক্ষেত্রে মাইনাস থাকলো, এটা আমরা রাখলাম। এবার দেখো এর সঙ্গে দুখানা আয়োডিন রয়েছে। আমরা বলেছিলাম যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেখানে এখানে ইলেকট্রোনেগেটিভিটি আলাদা কোনো জায়গা নেই, কিন্তু যেহেতু প্রত্যেকটার মধ্যে আমাদেরকে বন্ড অ্যাঙ্গেলটা মিনিমাম রাখতে হবে, সুতরাং আয়োডিনগুলোকে আমরা কি করব, এরকম পজিশনে বসিয়ে দেবো। তাহলে লোন পেয়ার যেগুলো পড়ে থাকলো তিনটে পজিশনকে অকুপাই করে থাকলো, কারণ লোন পেয়ার গুলো দেখো 120 ডিগ্রির অ্যাঙ্গেলে বসে আছে, সুতরাং তাদের মধ্যে রিপালশন হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু অ্যাক্সিয়ালে বসিয়ে দিলে 90 ডিগ্রিতে রিপালশন হতো। মাথায় রাখবে লোন পেয়ার কি বলেছিলাম, লোন পেয়ার অকুপাই দ্য ইকুয়েটোরিয়াল পজিশন ইন টিপিপি জিওমেট্রি। তাহলে এখানকার শেপ কি হবে, দেখো লোন পেয়ারকে বাদ দিয়ে দাও, তাহলে এই শেপ পেয়ে যাবো এই আয়োডিন। আমি এইভাবে আঁকছি, তিনটা আয়োডিন, এখানে নেগেটিভ দিয়ে দিলাম, সরি তিন জোড়া লোন পেয়ার পড়ে থাকলো। তো দিস উইল বি লিনিয়ার শেপ, এটা কিন্তু আমাদের লিনিয়ার শেপ হয়ে যাবে। ঠিক আছে, লিনিয়ার শেপ। এই তিনটেই কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেই অ্যাডভান্স, ডাব্লিউবি যেই মেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং নিট পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এইখানে এসে আমাদের কিন্তু এই স্ট্রাকচার জিওমেট্রি ব্যাপারটা আমরা কমপ্লিট করছি বা শেষ করছি এই পার্টটাতে এসে। এরপর যে জায়গাটায় আমরা আসতে চলেছি সেটা হচ্ছে, ওকে 26টা স্লাইড কমপ্লিট, চলো নেক্সট একটা স্লাইড অ্যাড করে নিই। এবার আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ডাইপোল মোমেন্ট। চলো ওকে, এক মিনিট। ঠিক আছে, তো আমাদের তাহলে টপিক এবার ডাইপোল মোমেন্ট, যেটা আমরা বললাম এক্ষুনি। দেখো ডাইপোল মোমেন্ট বেসিক্যালি কি জিনিস, ডাইপোল মোমেন্ট হচ্ছে যে কোনো যে পোলার মলিকুলস গুলো রয়েছে বা যে নন পোলার মলিকুলস গুলো রয়েছে। এমনি মলিকুলস জেনারেলি দু প্রকারের হয়। দেখো আমি একেবারে বেসিক থেকে জায়গাগুলোকে বোঝাই। মলিকুলস দু রকম হতে পারে, পোলার এন্ড নন পোলার। আচ্ছা, এটা কোভ্যালেন্ট মলিকুলস, যেগুলো কোভ্যালেন্ট মলিকুলস দু রকম হতে পারে, এর জন্য পোলার আর নন পোলার। বেসিক্যালি পোলার যে সমস্ত মলিকুলস গুলো হয় তাদের ক্ষেত্রে বন্ড যে সমস্ত থাকে, সেই বন্ডের কিছু কিছু মোমেন্ট আমরা ডিকটেশন করি, পাশাপাশি নন পোলার মলিকুলগুলোর ক্ষেত্রে আমরা করে থাকি। ধরে নাও এ বি এরকম একটা বন্ড রয়েছে, যদি দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, সাপোজ, এগুলো জাস্ট অ্যাজাম্পশন, যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ যদি হয়, তাহলে এ হয়ে যাবে কি ডেল্টা প্লাস আর বি হয়ে যাবে ডেল্টা মাইনাস, অর্থাৎ ইলেকট্রন গুলো মুভ করবে কোথায়, এ থেকে বি এর দিকে। এই যে বন্ডের ইলেকট্রনের মুভমেন্ট, এইটাকে আমরা এরকম একটা সাইন দিয়ে দেখাই, যেটাকে বলা হয় ভেক্টর সাইন। এই ভেক্টর সাইনটাকেই বলা হয় বন্ড মোমেন্ট। বেসিক্যালি এটা একটা ইলেকট্রন মুভমেন্ট। এই বন্ড মোমেন্ট একটা মলিকুলের মধ্যে যে ওভারঅল বন্ড মোমেন্টটা আছে, একটা তো শুধু একটা বন্ড মোমেন্ট থাকবে না, এর সঙ্গে দেখা যাচ্ছে আরো অনেকগুলো বিযুক্ত আছে। ঠিক আছে, তো প্রত্যেক কটা বন্ডের যে মোমেন্ট, যে ওভারঅল বন্ড মোমেন্ট যেটা হবে, সেইটাকে আমরা বলবো মলিকুলের ডাইপোল মোমেন্ট। তাহলে বেসিক্যাল ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, ডাইপোল মোমেন্ট জিনিসটা হচ্ছে কোনো মলিকুল পোলার না নন পোলার সেটা বোঝার জন্য একটা বড় উপায়।
এবার এটাকে আমরা ক্যালকুলেশন কি করে করে থাকি, ডাইপোল মোমেন্টকে আমরা নোট করে থাকি মিউ দিয়ে, ডাইপোল মোমেন্টকে আমরা ডিনোট করে থাকি মিউ দিয়ে। যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো মাথায় আমরা একটা অ্যারো সাইন দিয়ে থাকি, দ্যাট ইকুয়ালস টু কিউ ইন্টু ডি, সরি ক্রস, কিউ ইন্টু ডি। কিউ হচ্ছে আমাদের চার্জ, আর ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস, বা সোজা ভাষায় বলবো আমরা বন্ড লেন্থ। এটা আমাদেরকে বলে দেওয়া থাকবে। আর চার্জ, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক চার্জ হিসেবে আমরা ধরে থাকি, যেটাকে আমরা 4.8 ইন্টু 10⁻⁻10 ESU বলে থাকি, যেটা CGS ইউনিটে। আর SI ইউনিটে বললে এটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বলে থাকি SI ইউনিটে। যদিও CGS না বলে এটাকে নন SI ইউনিট বলাই বেটার, কারণ এখানে CGS SI দুরকম ভাবে আমরা ডিনোট করি না। আর কোথাও এই ডাইপোল মোমেন্টের যে ভ্যালু হবে সেইটা ধরে নাও কোথাও x ইন্টু 10⁻⁻18 ESU সেন্টিমিটার এলো। বেসিক্যালি ESU থেকে সমস্ত কিছু ক্যালকুলেশন করে থাকি আমরা, মিটারে থাকলেও এটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে আমরা করি। দ্যাট ইকুয়ালস টু আমরা লিখে থাকি x ডিবাই কে শর্টে ডি বলে নোট করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে 10⁻⁻18 ESU সেন্টিমিটার, দ্যাট ইকুয়ালস টু 1 ডিবাই। তার মানে ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে আমাদের কিন্তু ডিবাই বা ESU সেন্টিমিটার। এই হলো আমাদের ডাইপোল মোমেন্টের বেসিক জায়গা বা বেসিক কনসেপ্ট। এবার একটা মলিকুলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বারবার করে তো যখন আমাদেরকে ডেটা বলে দেওয়া থাকবে তখন তো আমরা ফর্মুলা বসিয়ে বের করতে পারবো, কিন্তু আদারওয়াইজ একটা মলিকুলকে দেখে আমরা কি করে তার ডাইপোল মোমেন্ট বিচার করব, যে মলিকুলটা পোলার না নন পোলার না সমস্ত কিছু, সেগুলো কি করে বিচার করব সেগুলোর দিকে আসবো। এখানে আরো দুটো পয়েন্ট লিখে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, কোথাও যদি দেখা যায় যে এই মিউ ভেক্টর এর ভ্যালু পজিটিভ আসছে, তাহলে সেই মলিকুলটা হবে পোলার। যদি কোথাও জিরো আসে তাহলে সেই মলিকুলটা হবে নন পোলার। ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশিরভাগ জায়গাতেই তোমরা পজিটিভ আর জিরোই দেখতে পাবে, নেগেটিভ কোথাও তোমরা দেখতে পাবে না তোমাদের লেভেলের যে এক্সাম্পল রয়েছে, কারণ এটা নেগেটিভ হয় না বেসিক্যালি মড, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো দুদিকেই অ্যারো আমরা দিতে পারি, বাট ভেক্টর কোয়ান্টিটিকে পজিটিভ সাইডেই কিন্তু আমরা ডিনোট করে থাকি, তার জন্য পজিটিভিটিটাকেই আমরা ধরবো এখানে। আর একটা মলিকুলের মধ্যে ধরো, এখানে আরো একটা ফর্মুলা লিখে দেওয়া প্রয়োজন, একটাই মলিকুলের মধ্যে ধরো দুরকম বন্ড আছে, ধরে নাও B বন্ড আছে আবার AC বন্ড আছে, তো এর জন্য যদি বন্ড মোমেন্ট μ1 হয়, এর জন্য বন্ড মোমেন্ট যদি μ2 হয়, তাহলে মিউ নেট অর্থাৎ নেট ডাইপোল মোমেন্ট উইল বি ইকুয়ালস টু √ওভার μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। থিটা কোনটা? এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, দিস উইল বি থিটা। এই হচ্ছে বেসিক জায়গা বা বেসিক কনসেপ্ট। এখানে μ1 μ2 ভ্যালু তোমাকে অবভিয়াসলি বলে দেওয়া থাকবে। তো চলো এবার আমরা